শুরু করছি বাংলা বলছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে যুদ্ধকালীন পরিস্থিতি তা এই মুহূর্তে অনেকটাই শান্ত। অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্ট বললে ভুল বলা হয় না। গত দুদিন ধরে সীমান্তের আকাশে সেখানে পাক ড্রোনের আনাগোনা সেটাও চোখে পড়েনি। আর এই রকম সময়ে দাঁড়িয়েই সার্জিক্যাল স্ট্রাইক তৃণমূল কংগ্রেসের। পদ্ম শিবিরে সার্জিক্যাল স্ট্রাইক আরও একবার। জন বার্লা, যাকে নিয়ে জল্পনাটা দীর্ঘদিন ধরেই দানা বাঁধছিল, অবশেষে সেই জল্পনাই সত্যি হলো এবং ফুল বদল করে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন জন বার্লা। আর এক বছরও বাকি নেই 2026-এর বিধানসভা নির্বাচনের। তার আগে দাঁড়িয়ে একের পর এক জনপ্রতিনিধি হারিয়ে বিজেপি এখনো অনেকটাই বেসামাল। সত্যি কি এই সময়ের মধ্যে তারা ঘর গুছোতে পারবে? কারণ ঘর সামলানোটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পদ্ম শিবিরের কাছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো, তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার সব জল্পনা শেষে সেই নেতাই যোগ দিলেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে পদ্ম শিবিরে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা হিসেবে জন বার্লার বিশেষ গুরুত্ব ছিল বিজেপিতে। তারপরেও কেন এই দলবদল? हर जगह मुझे बाधा मिलता था। आप सब जानते हैं कि मैंने एक बड़ा हॉस्पिटल का रेलवे का जमीन में 100% फंड लेके हमारा मंत्रालय द्वारा प्रधानमंत्री जन विकास कार्यक्रम के द्वारा 160 करोड़ का हॉस्पिटल बनाना चाहा था। लेकिन वर्तमान विरोधी दल नेता आप लोग सब जानते हैं, उन्होंने जिस प्रकार से रोका, इतना बड़ा हॉस्पिटल बन रहा है 100% फंड, लेकिन यहां से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो फिर मैं क्यों करूं ऐसा पार्टी जहां मुझे बाधा दे। জন বার্লাকে পাশে বসিয়ে সুব্রত বক্সী বললেন, রাজ্য বিজেপিতে হতাশ হয়ে পড়েছিলেন বার্লা। মমতার কর্মকাণ্ডে খুশি হয়ে তিনি তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আবেদন অনুমোদন করেছেন। তার যোগদানে চা বাগানের সংগঠন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন সুব্রত বক্সী। জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী ছিল, কিন্তু যে কোনো কারণের ভিত্তিতেই হোক সার্বিক বিজেপির রাজ্য স্তরে বিভিন্ন রকম বিভেদের জন্য এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মযজ্ঞকে দেখে তিনি আসার আহ্বান জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছেন। জালে বল ঢোকাতে পারেনি। আলিপুরদুয়ার থেকে আমাদের সাংসদ মনোজ টিগ্গা নির্বাচিত হয়ে গেছেন। এখন উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাই। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হন তিনি। কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন জন বার্লা। তবে পরিস্থিতি পাল্টে যায় 2024-এ। গত লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্র আলিপুরদুয়ার থেকে বিজেপি টিকিট দেয় মনোজ টিগ্গাকে। টিকিট কাটা যাওয়ার পর থেকেই জন বার্লা বেসুরো হয়ে ওঠেন। এরপর থেকেই জল্পনা বাড়ে দলবদলের। পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। কয়েক মাস আগে নতুন করে মাথাচাড়া দেয় জন বার্লার দলবদলের জল্পনা। কারণ প্রাক্তন সাংসদ নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। এরপর গত জানুয়ারিতে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দেখা যায় তাঁকে। তবে সেই সময় তৃণমূলের পতাকা হাতে নেননি জন বার্লা। ফলে তাঁর দলবদল নিয়ে জল্পনা জারি ছিলই। 26-এর নির্বাচনের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই দলত্যাগ উত্তরবঙ্গের ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা টিভি।
শুরুতেই বলে রাখি যে বিজেপির তরফ থেকে কোনো প্রতিনিধি আজকে এসে পৌঁছননি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক পর্যবেক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি নীলাদ্রিবাবুর কাছেই আসি। নীলাদ্রিবাবু, ঘর সামলাতেই তো ব্যর্থ। এই কদিন আগে আমরা দেখছিলাম 10ই মার্চ তাপসী মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এরপর জন বার্লা, এবং জন বার্লা উত্তরবঙ্গের একজন খুব গুরুত্বপূর্ণ লিডার। এটা তো বড় ধাক্কা পদ্ম শিবিরের জন্য। দেখুন মৌপিয়া, একটা গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো দলে যোগ দিতে পারেন। আর জন বার্লা গেছেন, কাল হয়তো দিলীপ ঘোষ যাবেন, তখন আমরা আবার আলোচনা করব। কিন্তু মুশকিল, আমি এখন শুধু বলবো যে যেহেতু দিলীপ ঘোষের পরিবার এই মুহূর্তে এটা বিরিভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, গত পরশুদিন আমরা যদি দিলীপ ঘোষ প্রসঙ্গটাকে না একবার আমি উল্লেখ করলাম, ঠিক আছে, আমি সেটা বলছি না, হয়তো একটা পসিবিলিটি থাকে সবসময় না, রাজনীতি সম্ভাবনা শিল্প অনেকে বলে। না আমরা আলোচনা ডেফিনেটলি করতে পারি। আমার বক্তব্য হচ্ছে আমরা যেন সংবেদনশীল হয়ে কোনো সংবেদনশীল অসংবেদনশীল কথা আমি বলবো না। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যে দলেই উনি থাকুন না কেন। তো জন বার্লা এখন বলছেন উনি মানে কি বলছেন, উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেটা আমি অনেক সময় বুঝতে পারছি না, যে শুভেন্দু অধিকারী হচ্ছেন একজন এমএলএ এবং তিনি বিরোধী দলনেতা, জন বার্লা একজন এমপি এবং তিনি মন্ত্রী ছিলেন এক সময়। তাহলে একজন এমএলএ কি করে একজন এমপি এবং যিনি মন্ত্রী ছিলেন তার পথে উন্নয়ন যদি করতে চান তার পথে বাধা হয়? এত পাওয়ারফুল শুভেন্দু অধিকারী আমার সত্যিই জানা ছিল না, সত্যি এটা নতুন জানলাম। উনি নিশ্চয়ই ভালো করেই জানেন ব্যাপারটা। দ্বিতীয়ত, উনি যতদিন মন্ত্রী ছিলেন, যতদিন এমপি ছিলেন, তখন ওনার মনে হলো না যে দল ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। যখন গত বছর লোকসভা নির্বাচনে দল তাকে টিকিট দিল না এবং মনোজ টিক্কাকে টিকিট দিল, তখন তিনি উপলব্ধি করলেন সম্ভবত বেরিয়ে যাওয়া দরকার। তার আগে লোকে দুর্জনে বলে, আমি তো সত্যি মিথ্যে জানি না, নো ভোট টু মনোজ টিক্কা বলে একটা ক্যাম্পেইন উনি করেছিলেন। তা সত্ত্বেও মনোজ টিক্কা গত বছরের নির্বাচনে, যেখানে বিজেপির আসন 18 থেকে 12তে কমে আসে, ওই আলিপুর দুয়ার আসনে জন বার্লা আগেরবার যেখানে জিতেছিলেন 49% ভোট পেয়ে জিতেছিলেন। সুতরাং জন বার্লার ওই কেন্দ্রে কতটা প্রভাব আছে এবং এর থেকে তৃণমূলের কতটা লাভ হবে, এটা নিয়ে বোধহয় প্রশ্ন থেকেই যায়। এছাড়া আরেকটা কথা, একটা আশার দিকও আছে। 2021 সালে তখন জন বার্লা এমপি, তখন তিনি আগস্ট মাসে মিডিয়াকে বলেছিলেন, আপনি মিডিয়া খুলে দেখে নিতে পারেন, বিভিন্ন আপনারাও নিশ্চয়ই কভার করেছিলেন, যে উত্তরবঙ্গের মানুষ নাকি চান আলাদা রাজ্য। তা উনি তো এখন রাজ্য প্রশাসনের অংশ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, মানে শাসক দলের অংশ। আমার মনে হয় উত্তরবঙ্গের মানুষ যেটা চান সেটা হয়তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারবেন, এটা একটা আশার আলো। মানে তৃণমূলও তখন জন বার্লাকে খুব সমালোচনা করেছিল, বিচ্ছিন্নতাবাদী বলেছিল নেতা সম্ভবত। তা সেই বিচ্ছিন্নতাবাদী নেতাকে তারা দলে নিচ্ছে, একটা মহানুভবতার প্রয়োজন। আমার মনে হয় তৃণমূলও এই যে উত্তরবঙ্গের দাবিটাকেও কিছুটা মেনে নিল জন বার্লাকে দলে নিয়ে, কারণ উনি তো ওই কথাটাই তুলে ধরেছেন। অথবা এমনও হতে পারে যে জন বার্লা ওই দাবি ছেড়ে, তার হয়তো বোধোদয় হয়েছে, তিনি সেটা ছেড়ে তৃণমূল কংগ্রেসে এলেন। না, কিন্তু ওনার বোধোদয় হয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি বলছেন উত্তরবঙ্গের মানুষ 2021-এ চাইতো আলাদা রাজ্য। তা 2021 থেকে 25-এর মধ্যে কি হয়ে গেল, তারা আলাদা রাজ্যটা চাইবে না, জন বার্লা তৃণমূলে চলে এসেছেন বলে, সেটা আমি জানি না। আশ্চর্য ব্যাপার দেখুন, এই বাবুল সুপ্রিয় থেকে বাবুল সুপ্রিয় নিয়ে বলতে বোধহয় অসুবিধা নেই, বাবুল সুপ্রিয় থেকে জন বার্লা, আপনি দিলীপ ঘোষ নিয়েও বলতে পারেন। আমি তো শুরুতে এরা বলে দিলাম যে দিলীপ ঘোষ, না উনি, আমি কথাই বললাম, এবং তার পরিবার এই মুহূর্তে বিরিভমেন্টের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি দিলীপ দাকে অত্যন্ত শ্রদ্ধা করি। ডেফিনেটলি দিলীপ ঘোষকে নিয়ে আপনি এখানে 100 বার আলোচনা করতে পারেন, এই শোতে আলোচনা করতে পারেন। আমি জাস্ট আমার কর্তব্য যে যেটা মেনশন করে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, আমি যেটা স্মরণ করিয়ে দিলাম। বিজেপির ইতিহাসে এখন অবধি সবচেয়ে সফল সভাপতি যদি আমি ফলাফলের দিক থেকে দেখি, সুতরাং তার একটা আলাদা জায়গা আছে। আমি জন বার্লাকে কখনো দিলীপ ঘোষের সাথে তুলনা করতে পারি না, কিন্তু জন বার্লাকে সম্ভবত বাবুল সুপ্রিয়র সাথে তুলনা করতে পারি। তিনিও মন্ত্রী ছিলেন, তার যে মুহূর্তে মন্ত্রিত্ব চলে গেল, হঠাৎ বোধোদয় হলো উন্নয়ন হচ্ছে না, তৃণমূলে চলে গেলেন। এটা তো অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। তৃণমূলও একেবারে দরজা খুলে যাদের তারা সাম্প্রদায়িক মনে বলতো, আবার বিচ্ছিন্নতাবাদীও বলেছে জন বার্লাকে, বাংলাকে ভাগ করতে চান। তৃণমূল তো ঐক্যবদ্ধ বাংলার পক্ষে, সেই জন বার্লাকেও নিয়ে নিল। আমি এখানেই আসবো অনির্বাণের কাছে, যে অনির্বাণ, যে দলটা 2021-এ 213টা আসন পেয়েছে, যে দল এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তাদের যে আধিপত্য
মানে 2021 পরবর্তী সময় তাদের আধিপত্য বজায় রেখেছে, এমনকি আরজিকর পরবর্তী সময়ে যেটা তৃণমূল কংগ্রেসের জন্য বড় অ্যাসিড টেস্ট ছিল, 6টা বিধানসভা উপনির্বাচন, সেখানে তারা 6-0 করেছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জাস্ট জন বার্লাকে নেওয়া, যে জন বার্লা, নীলাদ্রিবাবু খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এই জন বার্লা তো উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুলেছিলেন, এবং এখনো পর্যন্ত কি হলফ করে তৃণমূল বলতে পারে যে জন বার্লা সেই দাবি থেকে সরে এসেছেন? দেখুন, এখানে প্রয়োজনটা কি ছিল? নীতিগত প্রশ্নটা হচ্ছে, কেউ যদি রত্নাকর থেকে বাল্মীকি হতে চায় তাকে সে সুযোগ দেবো কি দেবো না, কেউ বলতে পারেন না দেবেন না, সেটা একটা অবস্থান। কেউ বলতে পারেন হ্যাঁ দিন, সেটাও একটা অবস্থান। জন বার্লার সঙ্গে বাবুল সুপ্রিয়র প্রসঙ্গ নীলাদ্রিবাবু বলছেন। বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, তিনি তো প্রথম থেকেই বিজেপি, তার মন্ত্রী ইত্যাদি হয়েছেন। তিনি এনআরসির পক্ষে ছিলেন, তিনি সিএএ এর পক্ষে ছিলেন, নানা রকম জিনিসপত্রের পক্ষে ছিলেন। তিনি তৃণমূলে যোগদান করার পর না সিএএ এর পক্ষে, না এনআরসির পক্ষে, বা বিজেপির যেগুলি পলিটিক্যাল এজেন্ডা তার পক্ষে একটি বাক্য কোনোদিন খরচ করেননি, বরং উল্টো বলেছেন। তৃণমূল কি এখনো মনে করে যে আসলে তারা এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি, যে কারণে তাপসী মণ্ডল বা জন বার্লা তাদেরকে প্রয়োজন রয়েছে? নাকি তৃণমূল কংগ্রেস এটা মনে করে যে না, আমার শক্তি প্রদর্শনের জন্য অন্য দল থেকে কেউ এলে সেটা আমার প্রাইডকে বুস্ট করছে, সেটা আমার ইগোকে বুস্ট করছে, সেটা আমি অনেক বেশি দেখাতে পারছি যে দেখো সবাই উন্নয়নের টানে ছেড়ে চলে আসছে? দেখুন, এটা শুধু ইগোর বিষয় না। একটু আগে নীলাদ্রিদা বলছেন জন বার্লার কোনো প্রভাব পড়েনি আলিপুরদুয়ারে। ওনাকে মনে করিয়ে দেবো যে জন বার্লা যখন জিতেছিলেন তিনি পেয়েছিলেন 54.4% ভোট, এবং মনোজ টিগ্গা যখন জিতলেন তিনি পেলেন 48.92% ভোট, অর্থাৎ প্রায় 6% ভোট বিজেপির কিন্তু কমে যায়। অর্থাৎ জন বার্লার ওই বলয়ে কোনো প্রভাব নেই, এইটা বোধহয় অতি সরলীকরণ। 1, 2, তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে আপনি যেটা জিজ্ঞাসা করলেন, তৃণমূল কংগ্রেস যদি তার মতো করে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপিকে বিভিন্ন জায়গায় ভাঙতে চায় এবং সেটা ভাঙতে পারে, তাতে অন্যায় কিছু নেই। এই কারণে নেই কারণ রাজনীতিতে কৌশল ছাড়া শুধুমাত্র 4টে কথা বলে তো কিছু হয় না। এই বিজেপিকেই তো আমরা যোগদান মেলা করে যে তৃণমূলের নেতাদের তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে চোর ডাকাত ইত্যাদি বলেছিলেন, তাদেরকেই তো নিয়েছিলেন, এবং 130 জনের বেশি, 294-এর মধ্যে তারা তাদেরকে টিকিট অবধি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী ইনক্লুডেড। সেই জায়গায় দাঁড়িয়ে পাল্টা ঘর ভাঙা, এটা কৌশলের অংশ। এটা অনেকের ভালো নাও লাগতে পারে, ব্যক্তিগতভাবে কার ভালো লাগবে লাগবে না তার উপর রাজ্য রাজনীতি নির্ভর করে না। শুভেন্দু অধিকারীর গড়ে আমি আপনাকে আগাম খবর দিয়ে রাখছি, আরও ভাঙন অপেক্ষা করছে। তাপসী মণ্ডলের পর 833 জন পদাধিকারী বিজেপি সেই জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এপ্রিল মাসে, এবং তারপরে আগামী দিনে আরও ভাঙতে চলেছে, একাধিক জেলায় ভাঙতে চলেছে। আপনারা হয়তো বড় নেতা যারা জন বার্লা বা তাপসী মণ্ডল, তাদের মুখটা অনেক বেশি পরিচিত বলে সেটা বেশি খবর হয়, কিন্তু গ্রাউন্ড লেভেলে অর্থাৎ তৃণমূল স্তরে বিজেপির যে ভাঙন হতে চলেছে আগামী দিনে, সেটা বিজেপির আদৌ রাজনৈতিক সাংগঠনিক অস্তিত্ব কতটা থাকবে সেই নিয়ে প্রশ্ন উঠে যাবে। পার্থবাবুর কাছে আসুন। পার্থবাবু, এই দল বদল যদি বলেন, দল বদলের জেরে রক্তক্ষয় এই রাজ্যে সবচেয়ে বেশি যদি কোনো দলের হয়ে থাকে সেটা কংগ্রেসের। এবং আমাদের দলটা ভেঙেই তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। তবে যাই হোক, এই মানে এখন মানে এতদিন বাদে প্রায় 25-26 বছর হয়ে গেল, তো এই যে এখনও যে দল বদলগুলো হচ্ছে, মানে সত্যি কথা বলতে গেলে যে আমাদের কি বলার আছে বলুন তো, কী বলবো? ধরুন আমরা কলকাতা ময়দানে জানি যে একটা বড় ক্লাবের সঙ্গে একটা ছোট ক্লাবের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তো মানে খুব ছোট ক্লাব বলবো না, একটু হয়তো ছোট ক্লাব, যেমন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আমরা জানি এরিয়ান্স ক্লাব, মোহনবাগান ক্লাবের সঙ্গে ভবানীপুর ক্লাব, তো এইরকম আর কি। মানে মোহনবাগানে দেখা যাচ্ছে হয়তো সেই সুযোগটা পাবে না, যে পরের বছর ভবানীপুরে চলে গেল, ইস্টবেঙ্গলের সুযোগ না পেলে এরিয়ান্সে চলে গেল, মোহামেডানের সুযোগ না পেলে স্পোর্টিং ইউনিয়নে গেল। এখানে আপনি এরিয়ান্স বা ভবানীপুরের সঙ্গে কি তৃণমূল কংগ্রেস মানে না, ব্যাপারটা হচ্ছে যে মানসিকতা, এটা একটা বাঙালি মানসিকতা। তো হচ্ছে যে বাঙালি মানসিকতাটা তো শুধুমাত্র খেলার মাঠ বলে না, এই মানসিকতাটা আমাদের জীবনে সর্বক্ষেত্রেই থাকবে। আর এখন তৃণমূল কংগ্রেস আর বিজেপি আপনাদের আয়রন বাইরন, একদম আপনাদের আয়রন বাইরন গিয়ে বেঁচেছে। সাগরদিঘি মডেল তার সাকসেসফুল মুখ হওয়ার 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ একদম। এবং সেই মডেলটা মানে তার আগে কিন্তু সাগরদিঘির আগে কিন্তু যেটা চিন্তা করতে কেউ পারতো না, যে কংগ্রেস জিতছে, তৃণমূল কংগ্রেস 2 নম্বর হলো, বিজেপি 3 নম্বর হলো। মানুষের ধারণা ছিল যে কংগ্রেস যদি তৃণমূলে ভোট কাটে তাহলে বিজেপি জিতবে।
এই যে জিনিসটা, এটা কিন্তু তৃণমূলের পক্ষে একটা ভয়ঙ্কর মানে পরিস্থিতি সৃষ্টি করেছিল। ফলে তারপরে যা অবস্থা হয়েছে, 1 মাস ধরে তো তাকে আমাদের সেই সময় তৎকালীন আমাদের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন, স্পিকার তাকে শপথ গ্রহণ করাচ্ছিলেন না, তিনি ফেরত চলে আসছিলেন, আবার যাচ্ছিলেন, আবার ফেরত চলে আসছিলেন। তিনি যখন দলবদলে রাজি হলেন, তারপর তার শপথ গ্রহণটা হলো। তো এই যে একটা জায়গার মানুষ, কেন্দ্রের মানুষ তাকে জেতালেন, তারা তো কোনো প্রতিনিধিই পাচ্ছিলেন না। আমি এখানে সম্বিতের কাছে আসি, যে সম্বিত এটা শুধুমাত্র মাসল ফ্লেক্সিং, যে এমন একটা অপ্রতিরোধ্য জায়গায় আমরা আছি যে যেখানে দাঁড়িয়ে অন্য দল, সেটা কংগ্রেস হোক বা একদম এই মুহূর্তে দাঁড়িয়ে মূল প্রতিপক্ষ বিজেপি হোক, তাদের একের পর এক নেতা নেত্রী তারা তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করছেন, এই মেসেজটা দেওয়া যাচ্ছে নাকি এর মধ্যে আরেকটা খুব প্রচ্ছন্ন একটা বার্তা থাকে ভোটারদের প্রতিও, যে ভোটটা যাকেই দিন, যাকেই জেতান না কেন, কি গ্যারান্টি রয়েছে যে দুদিন পর সে দল বদলে আবার শাসক দলে যোগদান করবে না? দেখুন, তৃণমূলের একটা নীতিগত অবস্থানের মধ্যে এটা যে পশ্চিমবঙ্গে বিরোধীরা যেখানে যেখানে আছে, মূলত যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছে, তাদেরকে আমাদের দলে টেনে। বিধানসভাতে তৃণমূলের কোনো বিজেপির বিধায়ক ভাঙিয়ে আনার বা এই কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে আনার তো কোনো দরকারই নেই। তারা যে সংখ্যাগরিষ্ঠতায় 2021 ক্ষমতায় এসছে, সেখানে তাদের এটা দরকার ছিল না, কিন্তু তবুও তারা সেটা করেছে। শুধু সেটাই নয়, যদি আমরা দেখি যে বিভিন্ন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সেই সব জায়গাতেও যেখানে যেখানে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারাও সেখানে চেষ্টা করেছে যে তাদের বিরোধীদের থেকে দল ভাঙিয়ে এনে, নির্বাচিত প্রতিনিধিদের ভাঙিয়ে এনে, কাউন্সিলর হোক বা পঞ্চায়েত সদস্য হোক, তাদেরকে ভাঙিয়ে এনে সেটা দখল করে নেয়। এটা একটা নীতিগত অবস্থান, এবং সেটা নীতিগত অবস্থানের পিছনে যেটা কাজ করে বলে আমার ধারণা, সেটা হচ্ছে 1 নম্বর যে অবশ্যই মাসেল ফ্লেক্সিং তো বটেই, যে আমি কোনো বিরোধীদের মাথা তুলতে দেবো, কোথাও মাথা তুলতে দেবো না, সেটা একটা রাজনৈতিক কৌশল, এবং সেটাই তারা করে এসছে। এবং যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অদ্ভুত সংস্করণ, রাজনীতির একটা অদ্ভুত সংস্করণ, যেখানে আপনি আজ পর্যন্ত যদি আপনাকে বলা হয় যে কজন বিজেপির বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় রয়েছে আর কজন তৃণমূলের বিধায়ক রয়েছে, আপনাকে মানে মাথার চুল ছিঁড়ে এদিক ওদিক করে হিসেব করে বলতে হবে, কারণ স্পিকার কোনোদিনই এই সিদ্ধান্তে আসেননি যে তাদের সদস্যপদ খারিজ হবে কি হবে না, যদিও তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে যোগ দেন বিরোধী দল থেকে এসে। কিন্তু জন বার্লার যে কেসটা, সেটা এবং এক্ষেত্রে তো আমরা এটাও দেখেছি সম্বিত, আমি জাস্ট একটু তোমায় ইন্টারাপ্ট করে একটু অ্যাড করি, যে ঘোষিতভাবে, অর্থাৎ বিধানসভায় কাগজে কলমে একটি দলের নির্বাচিত বিধায়ক, তিনি আরেকটি দলের জেলা সভাপতি। হ্যাঁ, এই ঘটনাও হয়েছে, এই ঘটনাও আমরা দেখেছি। সেটাই বলছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা নতুন সংস্কার। কিন্তু জন বার্লার যে বিষয়টি, সেটা কিন্তু একটু আমাদের অন্যভাবে দেখতে বোধহয় হবে, কারণ হচ্ছে উত্তরবঙ্গে আমি যতই বলি, উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের অর্গানিক বেস নেই, যেটা দক্ষিণবঙ্গে রয়েছে, যে কারণে তৃণমূলকে দক্ষিণবঙ্গের পার্টি ইত্যাদি বলা হয়। এবং উত্তরবঙ্গে নেতারও অভাব রয়েছে, যেসব নেতার অভাব রয়েছে বলতে আমি বলতে চাইছি যে একজন উদয়ন গুহকে দরকার, বা গৌতম দেব, তিনিও খুব একটা কিছু করে উঠতে পারেননি গতবারের নির্বাচনে। কিন্তু এই ধরনের, বা আপনি যদি দেখেন যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তৃণমূলের যে একজন মানে এরিয়া সাতরাপ যদি আমরা বলি, সেরকম যেরকম রয়েছে, সেটা কিন্তু উত্তরবঙ্গে তৃণমূলের সেটা খুব বেশি লোক নেই। সেখানে তৃণমূলের কিন্তু যারা এসছেন তৃণমূলে, তারা হয় ফরওয়ার্ড ব্লক, তারা হয় আরএসপি বা আদি কংগ্রেস, সেখান থেকে এসছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু জন বার্লাকে তাদের অবশ্যই সেখানে তাদের সংগঠন বাড়ানোর জন্য খুব দরকার, কারণ মাদারিহাটের উপনির্বাচনে আমরা দেখেছি সেইখানে বিজেপির একটা দুর্গ বলে আমরা ভাবছিলাম, সেইটাতে একটা ডেন্ট করা, এবং সেইখান থেকে কিন্তু জন বার্লাকে ব্যবহার করা দরকার। কাজেই শুধুই যে মানে মাসেল ফ্লেক্সিং এর জন্য জন বার্লাকে এখানে নিয়ে নেওয়া, সেটা বোধহয় নয়। আমি আসবো এর প্রসঙ্গে আলোচনায়, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ছিল 77 জন বিধায়ক, এখন সেই সংখ্যা ঠেকেছে 65-তে। ভাঙন কাটায় বিদ্ধ পদ্ম শিবির, 26-এর ভোটের আগে পদ্মবনে কাটা হয়ে রয়েছেন আরও অনেকে। এক এক করে পড়ছে উইকেট, অনেকেই তৃণমূলে গেলেও খাতায় কলমে রয়ে গিয়েছেন বিজেপির বিধায়ক হিসেবেই। আর এই অবস্থায় সংগঠন টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে। উত্তরবঙ্গে ভালো ফল করলেও ভাঙন ঠেকাতে পারল না গেরুয়া শিবির।
খুঁজতে খুঁজতে আর কটা পাপড়ি রইল পদ্মের, দেখুন। 26-এর ভোটের আগে এখনো বাকি বেশ কিছুটা সময়, কিন্তু এখনই ভাঙন কাঁটায় বিদ্ধ পদ্ম শিবির। পদ্মবনে কাঁটা হয়ে রয়েছেন আরো অনেকে। বিজেপিতে বাড়ছে স্নায়ুর চাপ, এক এক করে পড়ছে উইকেট। একটা একটা করে কিন্তু উইকেট পড়ছে। রাজ্য বিজেপিতে আবার ধাক্কা। দীর্ঘ জল্পনায় জল ঢেলে শেষমেশ বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। একসময় বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে একজন ছিলেন বার্লা। তবে লোকসভা ভোটের পর থেকে দলের থেকে দূরত্ব বাড়তে থাকে তাঁর। অবশেষে ফুলবদল। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। তবে তার আগেই একের পর এক ধাক্কা। ছিলেন 77 জন বিধায়ক, এখন নেমে দাঁড়িয়েছে 65-তে। 10ই মার্চ 2025 শুভেন্দু দুর্গে ভাঙন। তৃণমূলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। দলত্যাগের কারণ হিসেবে তাপসী হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দলবদল 7ই মার্চ 2024। 5ই ফেব্রুয়ারি 2023 বিজেপি পরিষদীয় দলে ভাঙন। তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের দপ্তরে তাঁকে উত্তরীয় পড়ান। 27শে অক্টোবর 2021 তৃণমূলে যোগ রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। 2021 সালের বিধানসভা ভোটের পর কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় যোগ দেন তৃণমূলে। তারপর কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন। তবে অনেকেই তৃণমূলে গেলেও খাতায় কলমে রয়ে গিয়েছেন বিজেপি বিধায়ক হিসেবে। তারা এখনো বিজেপি বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। তালিকায় রয়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। সংগঠন টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে। উত্তরবঙ্গে ভালো ফল করলেও ভাঙন ঠেকাতে পারল না গেরুয়া শিবির। খুঁজতে খুঁজতে আর কটা পাপড়ি রইল পদ্মে? এই হিসেব করতে করতেই আবার হয়তো দলবদলের হিসেব বাড়বে। কলকাতা টিভি। নীলাদ্রি, এই যদি পরিস্থিতি হয় তাহলে 2026-এর আগে তো বড়সড় চিন্তার কারণ রয়েছে বিজেপির জন্য। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে কি দেখেছিলাম, যে তৃণমূল থেকে লোকে লেফট রাইট করে বিজেপির দিকে হাঁটা লাগাচ্ছিল। কিন্তু নির্বাচনের ফলাফল বেরোতে না বেরোতেই আমরা যেভাবে তাদের ঘর বাপসি দেখছি, বা তৃণমূলে তারা যে তাপসী মণ্ডল তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে, 2026-এর আগে তো তাহলে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে থাকছে। কার মাথা ব্যথা? তৃণমূল না বিজেপি? বিজেপির। ও, বিজেপির কথা বলছেন। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, বিজেপির কজন আছে? 57, 55, 50 কটা আছে আপনারা বলুন না। এখন শুভেন্দু অধিকারী ছাড়া বাকি সবই চলে যেতে পারে, কিছু বলা যায় না। যদি যায়, ধরেন হাইপোথেটিক্যাল আমি বললাম যে চলে গেল, কিন্তু একটা শুভেন্দু অধিকারী সম্পর্কে যে অভিযোগ জন বার্লার, মানে নিশানাটা, সেটাকে মাথায় রেখেই বলছেন। দেখুন, যখন কেউ দল ছেড়ে বেরোন তখন কারো বিরুদ্ধে অভিযোগ করে বেরোন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বেরিয়েছেন, যদিও তার মানে সরকারে তিনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, অত্যন্ত গুরুত্ব, তাকে সরিয়ে দেওয়া হয়নি। জন বার্লাকে যেরকম টিকিট দেয়নি দল, তারপর উনি বেরিয়েছেন। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেটা ছিল না। শুভেন্দু অধিকারী কিন্তু বেরিয়ে এসে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তাকে পরাজিত করেছিলেন। তাকে পরাজিত করেই তিনি বিধায়ক। আমি আশা করব জন বার্লা যদি শুভেন্দু অধিকারীর জন্যই জল ছেড়ে থাকেন, তাহলে সামনে বছর নির্বাচনে শুভেন্দু অধিকারীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসও তার থাকবে, তবেই তার সত্যটাকে তিনি প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু আমার প্রশ্নটা অন্য মৌপিয়া, এই যে এত বিধায়ক চলে যাচ্ছে, 2021 সালে বিজেপির ভোট শতাংশ আমি যতদূর জানি ছিল 38%, আর 2024 সালেও এই বিপর্যয়ের বছরে তখনও 38%। ভোটার কিন্তু যাচ্ছে না, বিধায়ক চলে যাচ্ছে, ভোটার যাচ্ছে না। আরো বড় প্রশ্ন মৌপিয়া, তৃণমূল, যেটা পার্থদা বলছিলেন 213, 215, এখন কত 230 না 250 আমি জানি না কত, তো যাই হোক না, 290ও হয়ে যেতে পারে। তো যাই হোক না কেন, অবশ্য প্রার্থী তো একজনই, মানে যেই যাক প্রার্থী একজনই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব আসনে আমি প্রার্থী। তো যাই হোক, আমি ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আর একদিকে শুভেন্দু অধিকারী, এটাই যদি হয়, মানে এটা হাইপোথেটিক্যাল সিনারিও, কেউ আঘাত পেলে আমি সরি আগেই বলে দিচ্ছি। তো সেটাও যদি হয়, তাহলে প্রশ্ন উঠবে তৃণমূল এত শক্তিশালী, তার হঠাৎ কেন প্রয়োজন হলো জন বার্লার মতো মানুষ, যিনি উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার দাবি তুলেছিলেন এবং তার তীব্র বিরোধিতা করেছিল তৃণমূলের ভাষায় বিচ্ছিন্নতাবাদী মানুষ, তাকে দলে নেওয়ার। তাহলে প্রশ্ন উঠছে মৌপিয়া,
অপারেশন সিন্দুরের পর নরেন্দ্র মোদী বলে একজন মানুষের আকাশচুম্বী জনপ্রিয়তা যেটা শোনা যাচ্ছে, সেটা কি তৃণমূল ভয় পাচ্ছে সামনে বছরের নির্বাচনে? আমি জাস্ট প্রশ্ন করছি। ডোনাল্ড ট্রাম্প আর একটা টুইট করবে, নরেন্দ্র মোদী আবার মুখ লুকোবে, তার আর আকাশচুম্বী ঠুম্বি ওসব বাদ থাকুক। বিষয়টা রাজ্যের নিরিখে উত্তরবঙ্গে কম্পারেটিভলি বিজেপির শক্তি সাংগঠনিকভাবে যে অনেকটাই বেশি, এটা তো আমরা দেখেছি 2019-এর পর থেকে, সেটা আমরা দেখেছি। কিন্তু সেখানেও 2024-এর নির্বাচনে তারা কিন্তু নিশীথ প্রামাণিকের যে আসন সেটা তারা হারিয়েছে। মনোজ টিগ্গার আসনে তাদের 5% কাছাকাছি ভোট কমে গেছে। 2021-এর বিধানসভা নির্বাচনে একাধিক আসনে, যেটা তার আগে বিজেপির ফল 2019-এর নিরিখে ভালো হয়েছিল, সেই আসনগুলিও তারা হারিয়েছে। অর্থাৎ যে দক্ষিণবঙ্গে বিজেপির এমনিতেই দুর্বলতা রয়েছে সেটা তারা নিজেরাই স্বীকার করে। এবার উত্তরবঙ্গের দুর্গ, আপাত দৃষ্টিতে যেটা তাদের দুর্গ, সেটা নিশীথ প্রামাণিক একটা উইকেট চলে গেছে। জন বার্লার ঠেলায় মনোজ টিগ্গা আরেকটু হলে হেরেই যেতেন, কোনো মধ্যে জিতেছেন। এরপর যদি সেই বিধানসভাগুলো আলিপুরদুয়ার জেলা থেকে হাতছাড়া হতে শুরু করে, তারা তো সত্যি সত্যি, যেটা নীলাদ্রিদা বলছিলেন, যে 50 আছে কি না, 50 পেরোবে কি না, 77 বহু দূরের কথা, সেইটাই তো প্রশ্নচিহ্নের সামনে পড়ে যাচ্ছে। অন্যদিকে শুভেন্দুবাবু নিজের জেলায়, পূর্ব মেদিনীপুর বা তার সংলগ্ন জেলাগুলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি, সেইখানেও যে ভাঙন বিজেপিতে আগামী দিনে হতে পারে বা হতে চলেছে, তাতে তারা দক্ষিণবঙ্গেও আরো দুর্বল হবে। আমি অনির্বাণ সবই বুঝলাম, আমার এখানে সিম্পল প্রশ্ন, যে প্রশ্নটা বিভিন্ন সময়, সে প্রশ্নটা যে কি বলবো, একটা কন্টিনিউয়াসলি সে প্রশ্নটা একটা গ্রাউন্ড থাকছে, এটা আমরা চারপাশের ঘটনা দেখলে আমাদের বেশি দূর যেতে হবে না। আমরা যদি আমাদের জাস্ট পাশের এই ভাটপাড়া, নৈহাটি, এই সমস্ত জায়গা থেকে তাহলেই বুঝতে পারবো যে, ধরা যাক এই জন বার্লার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করলেন, যারা বিজেপির উত্তরবঙ্গে যথেষ্ট সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও সেখানে প্রতিনিয়ত লড়াইটা লড়লেন, এরপর সেই জন বার্লাকে যখন গুরুত্ব দিয়ে নিয়ে আসা হচ্ছে, তখন তাদের সম্মতি কি নেওয়া হচ্ছে? আমি আবারও বলছি যে, আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে তেলে জলে মিষ্টা কিন্তু খাচ্ছে না ভাটপাড়া, নৈহাটিতে, এরকম একাধিক উদাহরণ রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই বাস্তবতা এটা তো রয়েছে। যার বিরুদ্ধে গতকাল অবধি লড়লাম, আজকে হঠাৎ করে তাকে প্রণাম করতে বা স্যার বলতে তো অসুবিধা হওয়ার কথা, সেটা আমি একদম অস্বীকার করছি না। কিন্তু রাজনীতিতে এটা বাস্তবতা। আজকে পার্থদার উদাহরণ দিই, পার্থদাদের দলে কেউ যায়টায় না, কিন্তু যে অধীর চৌধুরী, এক্সাম্পল হিসেবে যেহেতু অধীরবাবুর নাম বললেন, যে অধীর চৌধুরী একসময় তার নিজের জেলায় খুনের মামলার কারণে ঢুকতে পারতেন না, তাকে জোড়া খুনের আসামি বলে যারা তাড়িয়ে বেড়াতো, তাদের উত্তরীয় পড়ে যখন অধীর চৌধুরী হাঁটছিলেন, তখন কি পার্থদার অনুমতি নিয়েছিলেন? নেননি তো। এটা রাজনীতির একটা বাস্তবতা, যেটার ভালো দিক আছে না নেই সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু দল তার সাংগঠনিক শক্তি বাড়াতে, জমি, রাজনৈতিক জমি তৈরি করতে। প্রশ্ন, তুমি যেরকমটা বললে যে অধীর রঞ্জন চৌধুরীর হয়তো সেটা কম্পালশন, আমি ধরে নিলাম, কংগ্রেস গত প্রায় 5 দশক ধরে তারা তো এই রাজ্যে ক্ষমতায় নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যারা বিধানসভা নির্বাচনে 213 নিজেদের ক্ষমতায়, তাদের কি কম্পালশন থাকছে? আমি ধরে নিলাম যে অধীর রঞ্জন চৌধুরী, তার কম্পালশন রয়েছে, তাকে সিপিআইএম এর উত্তরীয় পড়তে হয়েছে। তৃণমূল কংগ্রেসের কম্পালশন, সিপিআইএম এর উত্তরীয় পড়ার আবার কিসের কম্পালশন? সিপিআইএম এর ওখানে আছে এটা কি যদি উত্তরীয় পড়তে হবে? সেটা না। বিষয়টা যে এখানে জন বার্লা তার আলিপুরদুয়ার জেলার এলাকায়, বিশেষ করে চা বাগান বলয়ে, তার সাংগঠনিক ক্ষমতা আছে, সেটা তিনি দেখিয়েছেন। সেই নিরিখে যদি তৃণমূল ভেবে থাকে যে তাকে নিয়ে কিছু লাভ হতে পারে, সেটাকে আপনি কম্পালশন বললেও বলতে পারেন। বাট আপনার প্রথম প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড, যে গ্রাউন্ডের কর্মীরা, তাদের সম্মতি নেওয়া ইত্যাদি, কিন্তু সেইভাবে তো একটা এত বড় রাজনৈতিক দল প্রত্যেক কর্মী সম্মতি নিয়ে করতে হতে কাজই করতে পারবে না। অনেকবার একটা প্রশ্ন ছিল, করতে পারি? আচ্ছা, এই সাংগঠনিক ক্ষমতার কথা বলছেন, এটা তো শুভেন্দু অধিকারীও সম্ভবত দেখিয়েছেন, তার কি তৃণমূলকে ভবিষ্যৎ শুভেন্দু অধিকারীও ফেরত নিতে পারে? জাস্ট জিজ্ঞেস করছি। শুভেন্দু অধিকারী তার মানে উনি যাবেন না হয়তো, কিন্তু আমি জিজ্ঞেস করছি, আপনি আগে তার হয়ে বলুন যে তিনি কি ছেড়ে দিচ্ছেন বিজেপি? উনি যাবেন, পায়ের তলার জমি কিন্তু হালকা হয়ে গেছে, আরো হবে। ওনার তো সাংগঠনিক, যদি জন বার্লা সাংগঠনিক ক্ষমতা দেখিয়েছেন, যেখানে মনোজ টিগ্গা 49% ভোট পেয়েছে, আমি তো বলে দিলাম আপনাকে, আমি তো স্ট্যাটিস্টিক বললাম যে 49-44, আর সেখানে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। জন বার্লা 54.4% ভোট পেয়েছিলেন। আরে এবার 5% কমিয়ে দিয়েছেন, 18 থেকে 12 হয়েছে। এটা বুঝুন, ওই একটা আসনের কথা বললেন, আমি সেটা রেফারেন্সে বলছি। 5% এর কাছাকাছি ভোট কমিয়ে দিয়েছেন, হ্যাঁ 5% নামিয়ে দিয়েছেন, সেটা বলুন। সাংগঠনিক উনি তার মানে বিজেপিতে
থেকে তৃণমূলের হয়ে কাজ করছিলেন আপনি বলছেন, নামিয়ে দিয়েছেন যখন, সেটা স্বীকার আপনার- করছেন, সেটা আপনারা nothing ঠিক official করুন। about it, হতেই পারে। আপনি তো বললেন তাহলে no আপনারা vote কি to শুভেন্দু মনোজ অধিকারীকেও ফেরত নিতে চাইবেন ভবিষ্যতে? তার তো সাংগঠনিক ক্ষমতা শুভেন্দু অধিকারী সর্বজনবিদিত। আসতে চাইবেন কিনা সেটা আগে না, বলুন। যদি চান নেবেন, আগে বলুন, উনি বলুন যে উনি ও, চান। মানে নেবেন, বুঝে আরে গেছি। ওনাকে মানে বলতে তো তৃণমূল দিন, মুক্তদার। ওনাকে বলতে তো দিন যে উনি চান। আচ্ছা, বুঝে গেছি। ওনাকে তো আগে বলতে হবে। তৃণমূল গভীর সংকটে আছে, অনির্বাণের কথায় বোঝা যাচ্ছে। নাহলে তারা দেখুন, শুভেন্দু তৃণমূল অধিকারীর গভীর জন্য দরজা সংকটে খুলে থেকেও দিয়েছে। আপনাদের 50-এর নিচে যদি নামিয়ে দিতে পারে, থাকুক সংকটে, কি না না, সে তো আমি 10-এর নিচে নেমে যাবে 25-এর আগে, 26-এর আগে। আমি সম্বিতের কাছে আসি, আমি পার্থদার কাছে যাওয়ার আগে সম্বিতের কাছে আসি। সম্বিত, এই সমস্ত কিছু তো গেল যে এটা করে তৃণমূল কতটা স্কোর করতে পারলো, বিজেপির জন্য কতটা লস হলো। আমি যদি একদম রাজনীতির নীতির প্রসঙ্গটায় আসি, তাহলে সাম্প্রতিক অতীতে মানে একটা সময় আয়ারাম গয়ারাম এই কথাটাকে খুব খুব নেগেটিভ একটা আসপেক্টে ধরা হতো। সেটা খুব খুব অগৌরবের একটা শব্দবন্ধ ছিল রাজনীতিতে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে সেটাই আদত হয়ে দাঁড়িয়েছে, সেটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের চোখেও আর খুব বেশি লাগে না, কানেও আর খুব বেশি লাগে না। হ্যাঁ, তাই তো। কারণ আমি ঠিক সেই কথাটাই আগেরবার তোমার প্রশ্নের উত্তরে বলছিলাম যে এটা একটা রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন সংস্করণ। যিনি কোনো পদে নেই, তার মনে হতে পারে যে তিনি যে রাজনীতির সমর্থক ছিলেন সেই রাজনীতির সমর্থক আর থাকতে চাইছেন না, তার মন বদল হয়েছে, তার বিবেকের বদল হয়েছে, এবং সেই বদল অনুযায়ী তিনি একটা অন্য রাজনৈতিক দলের সমর্থক হয়ে উঠলেন। সেটা হতে পারে, সেটা নির্বাচিত জনপ্রতিনিধিরও হতে পারে, কোনো একজন এমপি, কোনো এমএলএ, তারও মনে হতে পারে যে আমি যে দলে রয়েছি সেই দলের নীতি কাজ সেটা আমার একটু ভালো লাগছে না, আমার একটা অন্য দলের নীতি কাজ এবং তাদের যে নেতৃত্ব তাকে আমার পছন্দ হচ্ছে, আমি সেই দলে যোগ দিই। তাতে কোনো অসুবিধা নেই, এবং ভারতবর্ষের গণতন্ত্রে একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সেটা করার অধিকার সবার রয়েছে। কিন্তু প্রশ্নটা যেখানে হয়ে যায়, যে প্রশ্নটা তুমি করার চেষ্টা করছো, সেটা হচ্ছে যে যদি কেউ একজন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তারপরে তিনি যদি জেতেন, তিনি সেই পদটাকে ধরে রেখে যদি অন্য রাজনৈতিক দলে যোগ দেন আর ভান করেন যে না না আমি কিছুই দল বদল করিনি, সেটা হচ্ছে খুব প্রবলেম। একটু আগে নিরাদিতা যেটা বলছিলেন যে কোনো রাজনৈতিক মতের সমর্থক হয়ে সে অন্য জায়গায় যেতেই পারে, একদম যেতেই পারে, কিন্তু তিনি যদি তার যে টিকিটে জিতলেন, যে দলের টিকিটে জিতলেন, সেই দলের টিকিটে বিধায়ক থেকেও যদি তিনি অন্য দলে যোগ দেন এবং সেটাকে যদি তিনি একটা ভান করে বলেন যে না আমি কিছুই দল বদল করিনি, সেইটা প্রবলেমটি, এবং সেটা এক ধরনের প্রতারণা। সেই প্রতারণাটা হচ্ছে ভোটারদের সঙ্গে। কিন্তু মুশকিল সেটাই যে এখনকার ভোটাররা এটাকেই একটা স্বাভাবিক ব্যাপার বলে মেনে নিয়েছে, যে স্পিকার এতদিন ধরে বছরের পর বছর এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেন না, যে বিরোধী দল তারাও সেটা নিয়ে খুব একটা পুশ করেন না, শাসক দল তো করেই না, কাজে এরকমই চলে আসছে। তো এটাও ঠিক যে এটা নিয়ম নীতির মধ্যে থেকেই তিনি করছেন, এর ফাঁক ফোকর দেখেই তিনি করছেন, কিন্তু এইটা খুব একটা ভালো রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেয়নি পশ্চিমবঙ্গে, যেখানে লোকজনরা তারা জনপ্রতিনিধি হবেন একটি দলের টিকিটে, কিন্তু আবার জয়েন করে ফেলবেন অন্য দলে গিয়ে, কিন্তু আবার সেই দলের বিধায়ক পদ বা সাংসদ পদ তিনি বজায় রাখবেন। সেইটা খুব ঘৃণ্য রাজনীতি বলে আমার মনে হয়। একেবারে পার্থদা, এখানে আমার প্রশ্ন যে বাইরন বিশ্বাস তিনি দলবদল করেছেন, কিন্তু তার জয়টাকে যদি আমরা দেখি, তার জয়টা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ম্যান্ডেট, বিজেপির বিরুদ্ধে মানুষের ম্যান্ডেট, বাম এবং কংগ্রেস, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে কংগ্রেস এবং সিপিআইএম এর পক্ষে মানুষের ম্যান্ডেট। মানুষের ম্যান্ডেটটাই তো এখানে অগ্রাহ্য হচ্ছে, মানুষের ম্যান্ডেটটা তো এখানে ডিসঅনার করা হচ্ছে। একদম, মানে পশ্চিমবাংলার বাইরে সাধারণত যেটা দেখা যায় যখন দলবদল হয়, সেখানে কিন্তু একটা আপাত শর্ত থাকে যে তোমাকে তোমার এই কনস্টিটিউয়েন্সির ওই এটা থেকে পদত্যাগ করে তবে তুমি দল। শুভেন্দু অধিকারী কিন্তু যখন দলবদল করেন, তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারপর তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় তাই, তার আগে অরুণাভ ঘোষ করেছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তাই করেছিলেন। তো এইটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স পশ্চিমবাংলার বাইরের রাজনীতির সঙ্গে পশ্চিমবাংলার রাজনীতির। এখানে তৃণমূল কংগ্রেসের সময়ে যেটা হয়েছে পশ্চিমবাংলার রাজনীতিতে, যে দলের প্রতি বিশ্বাস, দলের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে থাকা, তার প্রতি যে কি বলবো একটা মানে ধারাবাহিকতা, এই জিনিসগুলো যেটা আমরা নিজেরা তো রাজনীতি দেখেছি 70, 80, 90-এর দশকে, মানে তখন দলবদলটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার ছিল।
তখন একটা মানুষ একটা দল থেকে আরেকটা দলে গেলে তার পক্ষেও তাকে অত্যন্ত লজ্জার ব্যাপার ছিল এটা, কিন্তু আজকে এটা একটা মানে গর্বের ব্যাপার এবং মানুষ তাকে সমর্থন করে, সবচেয়ে বড় কথা। তো আমার এখানে অনির্বাণের কাছে প্রশ্ন, অনির্বাণ যে কথাটা বারবারই এ রাজ্যের বিরোধীরা বলে আসেন, বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হয়, কারণ কংগ্রেস, আবারও যেটা বলছি যে কংগ্রেস সবচেয়ে বেশি লিড করেছে, মার্ডার ফর মেজরিটি। আমি এখানে আমার একটুখানি প্রশ্ন যে এই যে কালচারটা, এই কালচারটাকে এনকারেজ করাটা, সেটা এখন হয়তো ডেফিনেটলি প্রবল সংখ্যাধিক্ষ্য নিয়ে একটা দল ক্ষমতায় রয়েছে, তাদের সেই জায়গায় থেকে এই এনকারেজ করাটা হয়তো তাদের কাছে কিছু না, সেটা ফেভারেই যায়। কিন্তু যদি রাজনীতি ভীষণ প্রেডিক্টেবল, যদি এটাই হয় যে কখনো 170 বা 80 নিয়ে কোনো বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থাকতে হয়, তখন এটাই বুমেরাং হয়ে যাবে না? এই যে আমরা এই দলবদলটাকে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে এত এনকারেজ হতে দেখছি যে তাদের নীতির প্রশ্ন থাকছে না, এটা তো যে কোনো দলের জন্যই। হ্যাঁ, বুমেরাং হতে পারে, সে তো বুমেরাং হতে পারে। হতে পারে। ধরুন সিপিআইএম তারা বোস্ট করে অন্তত পশ্চিমবঙ্গে যে তারা কাউকে দলে এরকম ভাবে নেয় না। অ্যাপারেন্টলি শুনতে খুব ভালো, হ্যাঁ সত্যি নৈতিকভাবে তারা তুমি বলবে যে যায় না। না, আমি তো সেটাও বলছি না যে যায়, যেতে চাইলো তারা বলে যে যেতে চাইলো নাকি তারা নেয়, আমি ধরে নিলাম তারা ঠিকই বলছে। লাভ কি হয়েছে? 235 মিনিট থেকে শূন্যে চলে এসেছে, মানে নেগেটিভে চলে যাবে এরপর। মানে আমার বক্তব্য হচ্ছে কৌশলগত জায়গা থেকে রাজনীতিতে কোনো কিছুই তো চিরকালের জন্য স্থায়ী হয় না। এই দলবদলের যে বিষয়টা নিয়ে আপনারা নৈতিকতার প্রশ্ন তুলছেন, সেটা নিয়ে একজন এক এক রকম পারসেপশন থেকে উত্তর দেবেন, কিন্তু তার ইফেক্টিভনেস, রেজাল্টের ক্ষেত্রে তার ইফেক্টিভনেস কি হবে? আবার নাথিং ফেলস লাইক সাকসেস। ধরুন দলে কাউকে না নেওয়াটা সিপিআইএম তা সাকসেস মনে করে, কিন্তু সেটা আবার ফেল করেছে। আবার দলে নেওয়াটা বিজেপি সাকসেস মনে করেছিল, তারা ফেল করেছে, কিন্তু তৃণমূল আবার সফল হচ্ছে। অর্থাৎ এটার কোনো অ্যাবসলিউট আনসার তাহলে সরকারি দল ক্ষমতায় থাকাকালীন সেই রাজ্যের মানুষকে যতটা সরকারের উপর নির্ভরশীল করাতে পারবে, সেখানে তার রাজনীতির। নীলাদ্রিদা এখানেই তো প্রশ্ন, যার হাতে কয় মাস। না না, বিজেপিকে পার্থরা বুঝতে পারছে না ব্যাপারটা, বা পার্থদাকে বুঝতে হবে না, বিজেপি কি বুঝতে পারছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একের পর এক জনপ্রতিনিধি হাতছাড়া হচ্ছে, একের পর এক নেতা নেত্রী হাতছাড়া হচ্ছে, এবং তারা কিভাবে ঘরটা সামলাবে? উল্টোটা ভাবুন তো, সিপিএম এর কেউ হাতছাড়া হচ্ছে না, কিন্তু ভোটার হাতছাড়া হয়ে গেছে। ওটা যদি হতো, সিপিএম, আমি ধরে নিলাম সিপিএম নিয়ে ভাবতে হবে না, আপনি বিজেপি নিয়ে ভাবুন না। বিজেপি কেন সিপিএম নিয়ে ভাববো না কেন? ওটাও ছেড়ে দিন সিপিএম কে, সিপিএম এটা বুঝে নেবে। আমার আপনার কাছে প্রশ্ন, ঘোষ নিয়ে ভাববো না, আমার আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ বলুন, যে ঘর সামলাতে পারবে বিজেপি? এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির ঘর সামলানো মানে সমর্থকদের ধরে রাখা, সমর্থন বাড়ানো। এবার অনির্বাণের সাথে আমি একবারই একমত যে সত্যি গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আর তৃণমূলের একটা সুবিধা আছে, পার্থদা বোধহয় এটা বুঝতে পারেননি, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন 294টা। থামাই একটু আগে শুভেন্দু অধিকারীর রিঅ্যাকশন এসছে, আমি একটু শুভেন্দু অধিকারী কে যখন এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে কি বলেছেন তিনি শোনাব। আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা, সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা, শুধু সাংবাদিক সম্মেলন করে নয়, এই কাজটা করি। তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে, তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন। তিনি তো তৃণমূলের সমবায় সমিতিতে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে বললেন, তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি। তাকেও, তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই, সবার সঙ্গে থাকা সম্ভব নয়, তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে, শুভেন্দু অধিকারীকে গালি দিতে হবে। তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি। আর জন বাল্লা যে স্পেসিফিক, তিনি 5 বছর মন্ত্রী ছিলেন, 5 বছর নয় 4 বছর মতো মন্ত্রী ছিলেন, আর 5 বছর সাংসদ ছিলেন। আমি একটা উকিলের চিঠি উনাকে পাঠাচ্ছি, উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন, উনাকে প্রমাণ করতে হবে। এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি, নামগুলো এখানে আর বলতে চাই না। আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি, আমার লয়ারকে দিয়ে নোটিশ, উনি 48 ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন
ওনার এগেনস্টে আমি সিভিল স্যুট করব এবং ক্রিমিনাল স্যুটও করব। ওনাকে বাদ দিয়েই মনস্টিজ্ঞা জিতেছে। অর্থাৎ উত্তরবঙ্গে উন্নয়নের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বাধা দান করতেন, এমন যে অভিযোগ জন বার্লা করেছেন, তার জন্য উকিলের চিঠি পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য যেটা আইপ্যাকের লিখে দেওয়া স্ক্রিপ্ট, যে তৃণমূল কংগ্রেসে দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলানো হয়। আমাদের সময় একদম শেষ, আমি এটা নিয়ে আর ফার্দার আলোচনায় যেতে পারছি না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।